সরকার যে রেটে তো আমরা সার পাই না। এখন কালকে জিজ্ঞাসা করুন যে 2650 টাকা নিবে বাংলাদেশ টিএসপি, আর না নিলে তো পথ নাই, লিয়াই লাগবে। ধরেন এত কষ্ট করে খেত করার পরে তো বেচতে যা পয়সা নাই, ওদিক যাবার তাড়াহুড়া, বুঝছেন না? এই ঘটনাটা এই। আর কীটনাশকের দাম তো অন্যরকম, উল্টিমুখ মাল আছে, নাইখো দিব না। সারের ব্যাপারে কি বলে? সারের ব্যাপারে বলে নাইখো সার খুব ক্রাইসিস। 3টি দোকান 4 দোকান জানি এক দোকানে কাশি মনে হয় 20-22 বস্তা সার আছে। ওই দাম হলে 2650 হলে বেচবো না, হলে বেচবো না। যে সার 3 মাস আগেও কিনলাম হলো 100 টাকা ধরা, এখন 150 টাকা ধরা। বাংলাদেশ টিএসপি তো পাওয়াই যাচ্ছে না, বাংলাদেশ ডিএপিও নাই। বাংলাদেশ ডিএপি 200 টাকা ধরা, যে সার ছিল 140 টাকা ধরা। সালফার ছিল 100 টাকা ধরা, এখন 160 টাকা ধরা। বিষ সব জিনিসেরই সংকট। আগে যে রেট ছিল ওটার থেকে বেশি নিচ্ছে। আপনার 35 টাকা, আগে ছিল আপনার 28 টাকা 25 টাকা ছিল, এখন 35 টাকা কেজি নিচ্ছে। দোকানদাররা বলছে যে এটা মানে সারের ক্রাইসিস, এটা পাওয়া যাচ্ছে না, এই জন্য দাম বেশি। আবার লাল সার আছে না, ওটাতেও দাম বেশি নিচ্ছে। ওটা আপনার হচ্ছে লেখা 30 টাকা কেজি নিচ্ছে। আচ্ছা, এটা আমি প্রথমেই বলেছি, যখনই কোনো সংকট তৈরি হয় তখনই আমাদের দেশে কিছু লোক সুযোগ সন্ধানী, তারা একটা সুযোগের জন্য এই ধরনের সুযোগগুলো তারা নিয়ে থাকে। কিন্তু এটার জন্য আমরাও এই কথাগুলো শুনেছি, সরকার বেশ সচেতন রয়েছে এবং বিভিন্ন মনিটরিং সংস্থা কিন্তু মনিটরিং করতেছেন। তারা যে অতিরিক্ত দামে বিক্রি করতেছেন সেটা কিন্তু রাতের অন্ধকারে অথবা গোপনে, প্রকাশ্যে না। প্রকাশ্যে বিক্রি করার সুযোগ নেই, কারণ আইনটা খুব কড়া আইন। আমাদের যে আইনটা রয়েছে, বিদ্যমান আইন, সে আইনে আপনার জেল জরিমানা হয়ে যাবে, মানে আপনাকে জেলে কয়েক বছরের কারাদণ্ডও কিন্তু হতে পারে অতিরিক্ত দাম নিলে। তো সুতরাং যারা এই কাজগুলো করতেছেন তাদেরকে সচেতন হওয়াটা জরুরি। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, সারের গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। অবশ্য এসব সারে বেশিরভাগই রাসায়নিক সার এবং আমদানি নির্ভর, যদিও এক এক ফসলের জন্য এক এক সার বেশি প্রয়োজন হয়। এবছর সারের চাহিদা কেমন, যোগান কী অবস্থা, এসব নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। মানিকগঞ্জের সিঙ্গার এলাকার কৃষক মোহাম্মদ মোবারক হোসেন এবার সবজির বাম্পার ফলনের পরও তার মাথায় হাত, কারণ বাড়তি খরচ করে চাষাবাদ করলেও এখন দাম পাচ্ছেন না। বর্তমানে যে আমরা সবজি করছি, এই সবজির দাম একেবারেই নাইকে দেখেন, এই যে এই সবজি কাটতে পারতেছি না, এই কামলা যে লমু, এই কামলার দাম হয় না। আমার ফসল হিসেবে সারের দাম হিসেবে অনেক বেশি। এইভাবেই কয় তারা, খুব সুন্দর কথাই কয় যে আপনারা তো আমাদের আপন মানুষ, চেনা মানুষ, তাই সার আমাদের অন্য জায়গা থাইনে দিন লাগতেছে, আমরা দিতেছি, তাই সারের দাম একটু বেশি। শুধু মোবারক হোসেন নয়, সবজির জন্য বিশেষ সুখ্যাতি থাকলেও এখন সেখানকার সব কৃষকেরই একই অবস্থা। বিলম্বে বৃষ্টিপাতের কারণে জমি সবজি চাষে উপযুক্ত হতে প্রায় মাসখানেক সময় লেগে যায়। ফলে মৌসুমের শুরুতে দাম চড়া হলেও এখন কোনো সবজিরই ভালো দাম পাচ্ছেন না কৃষকরা। একটা ফুলকপি বিকতেছে 3 টাকা কেজি, ফুলকপি 5 টাকা, সারের দামে বেশি দাম উঠতেছে না। এই যে আমরা এত টাকা খরচ করে এই ক্ষেত খোলা করছি, এখন একটা মাল আমরা ভালোভাবে বিক্রি করতে পারছি না, সঠিক মূল্যটা পাইতেছি না। একটা কফি এখন বিক্রি করতে গেলে 7 টাকা 8 টাকা দাম বলে। আর এই প্রত্যেকটা জিনিসে, যেমন এই বেগুন নিয়েছিলাম আজকে বাজারে 18 টাকা কেজি বিক্রি করছি, তার মানে যে 760 টাকা মন। এরকমভাবে এক সিরিয়াল বীজ দিতে গেলে আমাদের 800-1000 টাকা পড়ে যায়। এই যে এক পাখি বিষে বাজারে সবজির ন্যায্য মূল্য না পাই, তাহলে আমাদের আর উঠে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না। ব্যাক মানুষ এই যে কফি গেছে, এবার কফি লাগাইছিল, সবাই ভালোই পাইছিল টাকা। আর এবার দেখেন বেলা এই পুরে খেতে একজন ওই নিয়েছে কফিতে, কোনো মূল্য নাই। এই যে কিস্তে 30,000 টাকা সার বিষ আনছি, 1 টাকা তো বেচের পারুন না, তাই আমাকে মরণ না, গরিব মানুষের। শুধুই কি মানিকগঞ্জ, সারা দেশেই কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু সে হারে ফসলের দাম বাড়ছে না। আর উৎপাদন খরচের বড় একটা অংশ
সার এবং কীটনাশকে। দামটা বাড়াই, মনে করেন সার নাই, সার নাই, সার আসে না, আমরা চলার কোনো জো আছে। এই যে সার নাগে, দুনিয়া সার নাগে, টাকা পয়সার কাম হইলো বহুত, যে সার যে দামে কিনতে হয় দামে কিনা জানা। বিষ মানে যেটা স্প্রে করি ওটার দাম এবার তুলনামূলক অনেক বেশি। মানে গেল বছর যে বিষটা মনে করেন আপনার 600 টাকা জানছে, এবার 800 লাগে। সরকার নির্ধারিত মূল্যে 1 কেজি ইউরিয়া সার কৃষক পর্যায়ে বিক্রি করার কথা 27 টাকায়, তবে কৃষক সেটা কিনতে বাধ্য হচ্ছে 32 টাকায়। একইভাবে কৃষক পর্যায়ে এমওপি প্রতি কেজি 20 টাকার পরিবর্তে 24 টাকায়, ডিএপি 21 টাকার পরিবর্তে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বস্তাপতি 150 থেকে 200 টাকা পর্যন্ত বেশি দাম রাখছেন বিক্রেতারা। সরকার যে রেটে তো আমরা সার পাই না। এখন কালকে জিজ্ঞাসা করুন যে 2650 টাকা নিবে বাংলাদেশ টিএসপি, না নিলে তো পথ নাই, লিয়াই লাগবে। ধরেন এত কষ্ট করে খেত করার পরে তো বেচতে যা পাইছে না, ওদিক যাবার তাড়াহুড়া, বুঝছেন না, ঘটনাটা এই। আর কীটনাশকের দাম তো অন্যরকম, উল্টিমুখ মাল আছে, নাইকও দিব না। সারের ব্যাপারে বলে নাইকো সার খুব ক্রাইসিস। 3টি দোকান 4 দোকান জানি এক দোকানে আসি মনে হয় 20-22 বস্তা সার আছে, ওদের দাম হলে 2650 হলে বেচবো না, হলে বেচবো না। যে সার 3 মাস আগেও কিনলাম হলো 100 টাকা ধরা, এখন 150 টাকা ধরা। বাংলাদেশ টিএসপি তো পাওয়াই যাচ্ছে না, বাংলাদেশ ডিএপিও নাই। বাংলাদেশ ডিএপি 200 টাকা ধরা, যে সার ছিল এখন 40 টাকা ধরা। সালফার ছিল 100 টাকা ধরা, এখন 160 টাকা ধরা। বিষ সব জিনিসেরই সংকট। আগে যে রেট ছিল ওটার থেকে বেশি নিচ্ছে। আপনার 35 টাকা, আগে ছিল আপনার 28 টাকা 25 টাকা ছিল, এখন 35 টাকা কেজি নিচ্ছে। দোকানদাররা বলছে যে এটা মানে সারের ক্রাইসিস, এটা পাওয়া যাচ্ছে না, এই জন্য দাম বেশি। আবার লাল সার আছে না, ওটাতেও দাম বেশি নিচ্ছে। ওটা আপনার হচ্ছে লেখা 30 টাকা কেজি নিচ্ছে। আবার রাজশাহী, নাটোর, নওগাঁ সহ অনেক এলাকায় সার সংকটেরও অভিযোগ উঠেছে। বেশি দামে সার বিক্রি অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেল জরিমানাও করা হচ্ছে। যদিও বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে সার। মানে কৃষকের খুব সমস্যা এখন বর্তমান সারের বিষয়টা। সার পর্যাপ্ত পাইছে না, জমিতে যখন যেটা লাগবে ওটা দিতে পারছে না। সার বিষের দাম এত বাড়তি হয় যে মুখে বলা যাচ্ছে না। সার নাই, আবার গোডাউনে সার নাই, আমরা পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসতে পারছি না। আবার উপর মহল থেকে সার আমরা দিতে পারছি না, তার জন্য আমার মজুদ নেই। আপনি সব সারই তো ডিএপি, রোয়া, পটাশ, ফসফেট তো পাওয়াই যাইছে না, বলছে ডিলারেরা দিচ্ছেই না। এখন বর্তমানে একটু দাম বেশি, এখন আপনার ধরেন প্রায় 1400 এরকম দাম। ইউরিয়া আপনার 1350-30 টাকা। এখন যারা বড় বড় ডিলার তার সাথে আমরা তুলনা করতে পারি। আমরা হয়তো 2-5 বস্তা করে সার নিয়ে আসি, খুচরা কৃষকের দিই, বাকি নগদ, এইভাবেও ব্যবসা করি। এখন অবশ্য চাল উৎপাদনের সবচেয়ে বড় মৌসুম শুরু হয়েছে। এই বড় মৌসুমে 2 কোটি টনের বেশি চাল উৎপাদিত হয়, যা সারা বছরের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এই মৌসুমে সারা বছরের জন্য পেঁয়াজ, আলু, সরিষা ও গম উৎপাদিত হয়। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সারের পিক সিজন ধরা হয়। এক্ষেত্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি নন ইউরিয়া টিএসপি, ডিএপি ও এমওপি সারের যোগান দিয়ে থাকে। বিএডিসির পাশাপাশি নন ইউরিয়া সারের বড় একটা যোগান আসে বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে। কৃষি মন্ত্রণালয়ের নন ইউরিয়া ও ইউরিয়া সারের মজুদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, নন ইউরিয়া হিসেবে পরিচিত টিএসপি সারের ডিসেম্বর থেকে মার্চ 4 মাসের চাহিদা 3,61,000 মেট্রিক টন, ডিএপি সারের চাহিদা 7,44,000 টন এবং এমওপি সারের চাহিদা রয়েছে 4,13,000 মেট্রিক টন। তবে কোনো কারণে সার আমদানি কিংবা সরবরাহে ঘাটতি হলে তা ধান উৎপাদনের জন্যও ঝুঁকি হতে পারে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি স্থানীয় উৎপাদন ও বিদেশ থেকে আমদানির মাধ্যমে ইউরিয়া সার যোগান দিয়ে থাকে। এক্ষেত্রে সারা বছরে ইউরিয়ার চাহিদা 32 লাখ মেট্রিক টন। এর মধ্যে ব্যবহারযোগ্য ইউরিয়া চাহিদা 27 লাখ মেট্রিক টন। এর বাইরে নিরাপত্তা মজুদ হিসেবে থাকার কথা 5 লাখ টন। অবশ্য ইউরিয়া সার নিয়ে এই টানাটানি অর্থবছরের শুরু থেকেই। দেশের রাজনৈতিক সংকট, ডলার সংকট সহ বিভিন্ন কারণেই ঠিকমতো সার আমদানি হয়নি। আবার গ্যাসের সংকটে 5টি কারখানার 4টি বন্ধ হয়ে যায়। জুলাই, আগস্ট এবং নভেম্বরে চাহিদার চেয়ে কম সার সরবরাহ করে বিসিআইসি। ডিসেম্বরেও ছিল সার সংকট।
সারের এই অস্থির পরিস্থিতি কৃষকদের কাছেও বড় উদ্বেগের কারণ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের প্রথমাংশে আমরা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যার কথা, বিশেষ করে সারের সংকট, সারের দাম বৃদ্ধি, কীটনাশকের দাম বৃদ্ধি এবং সেই সঙ্গে ফসলের দাম না পাওয়া নিয়ে কৃষকদের যে অবস্থা সেটা দেখছিলাম। এই বিষয়ে আমরা আসলে আরও বিস্তারিত কথা বলার জন্য আমরা পেয়েছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোমান ফারুক। নোমান ফারুক, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আচ্ছা, আমরা মানিকগঞ্জ থেকে শুরু করে নাটোর, রাজশাহী বিভিন্ন জায়গায় আসলে কৃষকদের যে আমরা কথা সেটা জেনেছি যে সেসব জায়গায় কোনো জায়গায় সারের সংকট তৈরি হচ্ছে, আবার সারের দামটাও আসলে বেশি নেওয়া হচ্ছে। কিন্তু এখন যে শাকসবজি, সেই শাকসবজির আসলে দাম অনেক কম, কৃষকরা মানে ক্ষতির সম্মুখীন। এটি আসলে কেন হচ্ছে? হ্যাঁ, আমরা মাঝে মধ্যেই পত্রপত্রিকা অথবা টিভি চ্যানেলে খবরটা পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে সারের সংকটের একটি বিষয় কিন্তু উঠে আসছে। আপনি জানেন যে সারের আমাদের যে মৌলিক যে সারগুলো আছে, ইউরিয়া, টিএসপি, এমওপি, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ডিলারের মাধ্যমে বিক্রি হয়, সবাই বিক্রি করতে পারে না। কিন্তু কখনো কখনো এই চাহিদাটা বেড়ে যায়, কখনো কমে যায়। তো যে বিষয়টি হয়, আমাদের কৃষকদের মধ্যেও একটা বিষয় রয়েছে, যদি কখনো শুনে যে কোথাও সংকট হচ্ছে, তখন উনি অনেক পরিমাণ সার কিনে মজুত করার একটা চেষ্টা করেন, যার ফলেও কিন্তু সংকটটা আর একটু তীব্র হয়। তবে এখনও ওইরকম তীব্র কোনো সংকট হয় নাই। আর যখনই কোনো সংকট হয়, তখনই অসাধু একটি মহল সেই সংকট থেকে সুবিধা নিতে চায়। যখনই আপনি দেখবেন পত্রিকায় রিপোর্ট হলো সারের ঘাটতি আছে, তখন যার কাছে সার আছে সে তখন একটু চড়া দামে বিক্রি করতে চায়, যদিও সেটা বেআইনি এবং অবৈধ। সারের কিন্তু দাম নির্ধারণ করা রয়েছে, এর চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। তো এই বিষয়গুলো রয়েছে। তবে আমরা কৃষক ভাইদেরকে সবচেয়ে বেশি পরামর্শ যেটি দেই, সেটি হলো যে আপনি মাটি পরীক্ষা করে সারটা দিবেন। তাহলে কিন্তু আপনি জমিতে বেশি সার দিতে হবে না, পরিমিত সার দিবেন, এবং সেক্ষেত্রে আপনার এটা লাভজনক বেশি হবে। আমাদের এই যে রাসায়নিক সারগুলো তো আসলে বিদেশ থেকে আমদানি নির্ভর। তো আমরা আবার দেখি যে বিভিন্ন সময় আমদানির চেইনেও এক ধরনের জটিলতা থাকে এবং যেহেতু দীর্ঘদিন ধরেই ডলার সংকট রয়েছে এবং সারও আসলে বেশি দামে আমদানি করতে হচ্ছে, সেই জায়গাতে আসলে এই সমস্যা আসলে উত্তরণ ঘটানো আসলে কীভাবে সম্ভব? আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, সবগুলো সরকারই কিন্তু কৃষিকে অগ্রাধিকার দিয়েছে। মানে যেহেতু দেশের 18 কোটি মানুষকে খেয়ে পরে বাঁচিয়ে রাখতে হবে, সেজন্য কৃষিটা ছিল অগ্রাধিকার। এবং আমরা কৃষকদেরকে যে সারটা দিই, এটা কিন্তু ভর্তুকি মূল্যে সার দেওয়া হয়, এবং এই সারটা কিন্তু সরকারি ইম্পোর্ট করে অথবা সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো ইম্পোর্ট করে দেয়। তারপরেও মাঝে মাঝে হয়তো বা ডলার ক্রাইসিস ছিল একটা সময়ে, কিন্তু তখনও কিন্তু সারকে প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে এবং অগ্রাধিকার তালিকায় সেটা আগে এটা ইম্পোর্ট করা হয়েছে। এখন পর্যন্ত সেই সমস্যাগুলো এতটা প্রকট না, কিন্তু যেহেতু এটা আমদানি নির্ভর, সেহেতু আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে কোনো অবস্থায় এই সাপ্লাই চেইনে কোনো সমস্যা না হয়। যেহেতু আমাদের ফসল, কৃষি হলো সারা বছরের ফসল, আমরা রবি, খরিফ 1, খরিফ 2, আউশ, আমন, বোরো সারা বছরই আমাদেরকে ফসল করতে হয়। আর ফসল ফলানোর জন্য যে উপকরণগুলো অত্যাবশ্যক, তার মধ্যে বীজ, সার, কীটনাশক অথবা বালাইনাশক, পানি, এগুলো লাগবে, এগুলো ছাড়া ফসল হবে না। সুতরাং সেই বিষয়গুলোতে অবশ্যই সচেতন থাকতে হবে। এখন তো বোরো মৌসুম চলছে এবং এই সময় তো সম্ভবত সবচেয়ে বেশি সার প্রয়োজন। সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে কৃষকরা যাতে সারের সরবরাহ পায়, সেই বিষয়টা আসলে এটা তো দেখভাল করার দায়িত্ব তো বিএডিসির। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এখন কিন্তু আমাদের সবচেয়ে পিক টাইম ফসলের জন্য। আমরা যদি বলে থাকি বাংলাদেশে ধানের ক্ষেত্রে বোরো এবং অন্যান্য ফসলের ক্ষেত্রে রবি ফসল। রবি ফসল মানে শাকসবজি, সর্বাধিক শাকসবজি আমাদের এ সময় হয়। তার মানে সারের চাহিদাটা কিন্তু এখনই বেশি। এবং বোরো ধান সর্বাধিক ধান, যেটা আমাদের যে এই মৌসুমেই আসবে। বোরোতে বাম্পার ফলন হলে সারা বছরের খাদ্য নিরাপত্তাটা একটা নিরাপদের দিকে থাকে। তো সে জায়গায় সরকারি যে প্রতিষ্ঠানগুলো এগুলো দেখভাল করে, তার মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, কৃষি মন্ত্রণালয় সার্বিকভাবে কিন্তু পুরোটাকেই তত্ত্বাবধান করেন। তো তাদেরকে আসলে খেয়াল রাখতে হবে, যেহেতু এবছর রবিটা একটু লম্বা সময় ধরে ছিল, অনেকে রবি মৌসুমে দুটো করে ফসলও করেছে
একটা ফসল করে আরেকটা ফসল করেছে। এবং উত্তরবঙ্গে আমরা এমনও দেখেছি একই জমিতে দুবার আলু চাষ করেছে। একটা আগাম একটু ম্যাচিউর হওয়ার আগেই দাম বেশি পাওয়ার জন্য বিক্রি করে দিয়েছে, পরে আবারও করেছে। তো দুবার ফসল করলে তো সারের চাহিদাও দ্বিগুণ হবে ফসল দুবার হলে। তো এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যে কৃষক আমাদের প্রাকৃতিক যে পরিবর্তনগুলো হচ্ছে, ফসলের বিন্যাসে পরিবর্তন হচ্ছে, কৃষকদের চাষাবাদের অ্যাটিটিউডে পরিবর্তন হচ্ছে, তার সাথে সঙ্গতি রেখে সেই চাহিদার সাথে সঙ্গতি রেখে যোগানটা যাতে দেওয়া যায়। আচ্ছা, আমরা সারের সরবরাহের কথা আসলো, কিন্তু বিভিন্ন জায়গায় কৃষকদের কিন্তু অভিযোগ যে মূল্যে সরকারি যে মূল্যে সার বিক্রি করার কথা, কিন্তু দোকানে তারা আসলে সেখান থেকে কেজি প্রতি 4 টাকা 5 টাকা করে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং বস্তাপ্রতি 1.5 থেকে 200 টাকা পর্যন্ত। এইটি কেন হচ্ছে? আচ্ছা, এটা আমি প্রথমেই বলেছি, যখনই কোনো সংকট তৈরি হয় তখনই আমাদের দেশে কিছু লোক সুযোগ সন্ধানী, তারা একটা সুযোগের জন্য এই ধরনের সুযোগগুলো তারা নিয়ে থাকে। কিন্তু এটার জন্য আমরাও এই কথাগুলো শুনেছি, সরকার বেশ সচেতন রয়েছে এবং বিভিন্ন মনিটরিং সংস্থা কিন্তু মনিটরিং করতেছেন। তারা যে অতিরিক্ত দামে বিক্রি করতেছেন সেটা কিন্তু রাতের অন্ধকারে অথবা গোপনে, প্রকাশ্যে না। প্রকাশ্যে বিক্রি করার সুযোগ নেই, কারণ আইনটা খুব কড়া আইন। আমাদের যে আইনটা রয়েছে বিদ্যমান আইন, সে আইনে আপনার জেল জরিমানা হয়ে যাবে, মানে আপনাকে জেলে কয়েক বছরের কারাদণ্ডও কিন্তু হতে পারে অতিরিক্ত দাম নিলে। তো সুতরাং যারা এই কাজগুলো করতেছেন তাদেরকে সচেতন হওয়াটা জরুরি। এবং পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা কেউ যদি এ ধরনের সমস্যার সম্মুখীন হন, আপনার নিকটস্থ কৃষি সম্প্রসারণ দপ্তর অথবা বিএডিসি অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করবেন। এবং এই বিষয়ে কিন্তু আইন বেশ কড়া এবং আশা করা যায় যে এটার একটা সুরাহা করা যাবে। আচ্ছা, সারের সরবরাহ দাম নিয়ে আমাদের অনেক কথা হলো, কিন্তু কৃষকদের একটা হতাশা জায়গা যে এত বেশি দামে সার কিনে কিংবা কীটনাশক কিনে যে ফসলটা তার ফলাচ্ছেন, বিশেষ করে এখন যে সবজির দাম সেটি একেবারেই বলা যায় যে অনেক কম দাম। এক্ষেত্রে এক ধরনের হতাশা বিরাজ করছে কৃষকদের মধ্যে। হ্যাঁ, আসলেই ঠিক যে উৎপাদন খরচ বেড়ে গেছে, নানা কারণে বেড়েছে। যারা লিজ নিয়ে জমি করেন তাদের আগে যে দাম ছিল তার এখন 2 থেকে 3 গুণ লিজ দাম বেড়ে গেছে। বীজের দাম বেড়েছে, সারের দাম বেড়েছে, বালাইনাশকের দাম বেড়েছে। এবং শ্রমিকের যে মজুরি সেটা আগে 200-300 টাকা, 300-400 টাকা, সেটাও এখন 500-600-700 টাকায় চলে গেছে। সব কিছুর দামই দ্বিগুণ হয়ে গেছে। এখন এই ফসলটার উৎপাদন মূল্যটা বেড়ে গেল। এখন যদি বিক্রয় মূল্য কমে যায় তাহলে এটা কোনোভাবেই কৃষক কিন্তু কৃষিতে টিকে থাকা তার জন্য দুষ্কর হয়ে যাবে। আমরা কৃষকদের মাঝেও একটা প্রবণতা দেখি, যেমন গত বছর পেঁয়াজ এবং আলুতে ভালো দাম তারা পেয়েছেন, যার ফলে এবার আমরা দেখলাম সবাই আলুতে ঝাঁপিয়ে পড়েছে। এবং আমি ফরিদপুরে গিয়েছিলাম গত কিছুদিন আগে, ফরিদপুরের পুরো এলাকার 3 ভাগের 2 ভাগ জমিতেই তারা পেঁয়াজ করেছে, মানে পেঁয়াজ দ্বিগুণ জমিতে তারা করেছে। তো যখন সবাই একটা ফসলের দিকে চলে যায়, কোনো কারণে যদি চাহিদাটা কমে যায় তখন কিন্তু আবার দামটা পড়ে যায়। তখন আমাদের বিভিন্ন স্টেক হোল্ডাররাও অ্যাক্টিভ হয়ে যায়, তারাও সহযোগিতা করে না, তখন দামটা কৃষকের জন্য আরও কমে যায় এটা। এবং আমরা দেখেছি বেশ কিছু খবর এসেছে, একটা ফুলকপি সে একটা চারাও কিনছে 2 টাকার উপরে, 3 টাকা 4 টাকা, অথবা একটা ফুলকপি সে 2 টাকা 3 টাকা বিক্রি করতে পারছে না। এবং এটা কিন্তু হতাশাজনক। ওই কৃষক তো পরের বছর আর ফুলকপি করবে না, যখন করবে না তখন পরের বছর আবার ফুলকপির দামটা বেড়ে যায়। মানে এই যে একটা অল্টারনেট একটা হ্যাবিট, 1 বছর দাম বেশি 1 বছর দাম কম, 1 বছর দাম বেশি 1 বছর দাম কম, এই বিষয়টাকে একটু রেশনালাইজ করা দরকার। একটু বোঝা দরকার যে সবাই একই ফসল যাতে একসাথে চাষ না করে, আগাম লেট মাঝামাঝি করে, এবং এক ফসলের দিকে নজর না দিয়ে ফসল বৈচিত্র্যের দিকে যাতে যায়, তাহলে হয়তো এই সমস্যাগুলো উত্তরণ করা যায়। কিন্তু আমাদের জাতীয়ভাবে এমন কোনো মেকানিজম নাই যে আসলে আমাদের চাহিদাটা কতটুকু আর উৎপাদন হচ্ছে কতটুকু, এই ধরনের কোনো মেকানিজম বা সিস্টেম আমাদের দাঁড় হয় নাই, যেটা দিয়ে আপনি বলে দিতে পারেন যে এই বছর এর বেশি এই ফসলটা চাষ করা ঠিক হবে না। এটি তো আসলে খুব জরুরি মনে করছেন কিনা? অবশ্যই জরুরি, এবং এটা খুব কঠিন কিছুও না। এখন আমরা অনেক আধুনিক প্রযুক্তিতে চলে আসছি, ডিজিটাল প্রযুক্তি বলা হয়। তো সেখানে এই আধুনিক যুগে এসে আপনি ডাটাবেস করেই ফেলতে পারেন যে আমার জমি কতটুকু রয়েছে, আমার বাৎসরিক চাহিদাটা কতটুকু, এবং কি পরিমাণ কোন ফসলটা হচ্ছে, এই হিসাবটুকু যদি আমার থাকে, আমি কিন্তু আমার কৃষক ভাইদেরকে আগেই সচেতন করতে পারবো যে ভাই আপনি এই ফসলটা এর চেয়ে বেশি করার দরকার নেই। যদিও মুক্তবাজার অর্থনীতিতে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কোন কৃষক কোন ফসল করবে এটা তার চয়েস, এটা আপনি নির্ধারণ করে দিতেও পারবেন না, এবং সে আপনার কথা শুনতে বাধ্যও না। তারপরেও তাকে আপনি পরামর্শ দিতে পারেন যে এই ফসলটা যদি আপনি এখন করেন তাহলে এটা দাম কমে যেতে পারে। আগে থেকে যে ফরকাস্টিং করা,
এই ফরকাস্টিং করার কোনো উইং আমাদের নাই, কোনো ডিপার্টমেন্ট নাই এবং আমাদের কোনো মেকানিজমও নাই। আমি মনে করি যে এই কৃষি পণ্যের দেশীয় এবং আন্তর্জাতিক বাজার যেগুলো আমরা আমদানি করি অথবা রপ্তানি করি, এগুলোর ফরকাস্টিংয়ের জন্য আলাদা একটা স্পেশালাইজড ডিপার্টমেন্ট দরকার, যারা পরিবেশের সাথে মিল রেখে, চাহিদা জোগাড়ের সাথে মিল রেখে একটা ফরকাস্টিং করবে যে আগামী বছর আবহাওয়াগত কারণেও এই ফসলটা কম হতে পারে, আপনারা এই ফসলের দিকে মনোযোগ দেন। বিভিন্নভাবে কিন্তু করা যেতে পারে, সেটি একটা হতে পারে। ধন্যবাদ জনাব নোমান ফারুক আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই আশা করব সরকার বাংলাদেশে কৃষির জন্য অনেক কিছু করছে এবং বাংলাদেশ কৃষি অনেক এগিয়েও গেছে, কিন্তু ফোরকাস্টের কথা উনি যেটি বললেন সেই বিষয়টি আসলে খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ভবিষ্যতে যারা পরিকল্পনা করবেন এই বিষয়টা গুরুত্ব দিয়ে পরিকল্পনা করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।